মাঝে মাঝে একটু মানে খারাপ ব্যবহার করে থাকে, কথায় কথায় তাকে ক্রিটিসাইজ করে এবং অনেক এমন সব মন্তব্য করে, সেই মন্তব্যগুলোর কারণে জুনিয়র কলিগরা নিজেদেরকে ইনফিরিয়র ভাবতে পারে। কিন্তু তাদেরকে তাদের কনফিডেন্স, সেলফ কনফিডেন্সটা এমন একটা লেভেলে রাখতে হবে যে সিনিয়ররা যদি এমন কোনো কথা বলে থাকে, কোনো ক্রিটিসিজম করে থাকে, তখন সেটাকে গঠনমূলক ভাবে নিতে হবে যে হ্যাঁ, তার মধ্যে হয়তো কোনো একটা ত্রুটি আছে যেটা সে সময়ের সাথে সুযোগ পেলে সেটাকে ওভারকাম করবে। কিন্তু তাই বলে সে তার সুপিরিয়র কলিগের চেয়ে মানে অনেক দিক দিয়ে ইনফিরিয়র এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে হবে এমন কোনো কথা নেই। এখানে আমি একটু অ্যাড করতে পারি, এমনও আছে হয়তো পোস্ট একটাই কিন্তু দুজন তার জন্য ক্যান্ডিডেট, দুজন ক্যান্ডিডেট হলে তো দুজনে এই পোস্টে যেতে পারবে না, দুজনে হয়তো কম্পিটেন্স সমান, কিন্তু কোনো একজন যাবে, তখন আরেকজন হীনমন্যতায় ভোগাটা স্বাভাবিক যে আমার হয়তো কোনো জায়গায় ঘাটতি ছিল যার জন্য আমি যাইনি, অথবা আমারই যাওয়া উচিত ছিল, আমি যেতে পারিনি। এই অবস্থাও কিন্তু চাকরির ক্ষেত্রে ঘটে। তবে এই ক্ষেত্রে হীনমন্যতা বোধকে অতিক্রান্ত করে যে হতে পারে এবং তার মাঝে মধ্যে বিষণ্ণতার সাথে অ্যাংজাইটিও চলে আসতে পারে, অস্থিরতা। সেই অস্থিরতা দূর করার জন্য বিভিন্ন রিল্যাক্সেশন থেরাপি আছে। ওই রিল্যাক্সেশন থেরাপিগুলো ফলো করলে মানুষ অনেকটা রিল্যাক্স হয়ে যায় এবং তখন তার পক্ষে বিষণ্ণতার সিমটমগুলো ওভারকাম করা আরো আরো সম্ভব হয়। এবং কিছু থেরাপি আছে যেমন বলে গ্রেডেড টাস্ক অ্যাসাইনমেন্ট, যেখানে মানুষ নিজেকে বিভিন্ন প্রোডাক্টিভ কাজে যদি ব্যস্ত রাখে, সেই প্রোডাক্টিভ কাজগুলো করতে করতে তার নিজের উপরে একটা সেলফ অ্যাডমিরেশন চলে আসবে যে না, আমি এটা করতে পারছি, আই এম ওয়ার্থ সামথিং। তখন তার মধ্যে বিষণ্ণতাটা আসে না। একটা টেলিফোন আসছে আমাদের জন্য। হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো হ্যালো, বলুন আপনি। আমি ধানমন্ডি থেকে বলছি। জি, আমার নাম অভিবেশ। হ্যাঁ, প্রস্তুতি করুন। আমি যখন ইন্টারভিউ দিতে যাই তখন আমার হাতে আত্মীয় দেবে, তারপরে আমি কোন দিকে আনসার দিতে পারি, দেখা যাচ্ছে আমি জানা দিয়ে ভুলে যাই। এই ক্ষেত্রে কিন্তু নার্ভাসনেস একটা বড় ব্যাপার, নার্ভাস হয়ে যাচ্ছে। এটা কিভাবে সমাধান হতে পারে? এটা আসলে যদি এখানে রিলেটেড খুব একটা না, হীনমন্যতা না, এটা হচ্ছে আসলে এনজাইটি। এনজাইটি তো বিরাট ব্যাপার, এটা উৎকণ্ঠা, উদ্বিগ্নতা মানে অতি উদ্বিগ্নতা একটা নির্দিষ্ট, অর্থাৎ এই এনজাইটি থেকে, হীনমন্যতা থেকে কিন্তু অবসাদ এবং মানুষরা এবং স্মৃতিহীন খাওয়ার পরিমাণ মাত্র বিরক্ত বৃদ্ধি পেয়েছে। এই অবসাদ থেকে মুক্তি পাওয়ার পথে, এই অবসাদ থেকে এটা মেনলি আসে স্ট্রেসের কারণে। মানুষ যদি সবসময় স্ট্রেসে থাকে এবং সাধারণত ঘুমাতে যাওয়ার আগে আমাদের মাইন্ডটাকে খুব ক্লিয়ার করে নিতে হয় এবং রিল্যাক্স করতে হয়। অনেক কিছু রিল্যাক্সিং তো করতে পারে না, বিকজ দে অলওয়েজ আন্ডার লট অফ স্ট্রেস। তো সেই ক্ষেত্রে নিজেকে কিছুটা আমি আগে বলেছি রিল্যাক্সেশন থেরাপি, হয়তো করছে ওভাবে নিজেকে রিল্যাক্স করে ফেলে যদি ঘুমের টাইমে, তখন তার অনেক যা সমস্যাটা কিছুটা করতে পারে এবং একসময় টলারেন্স ডেভেলপ করে গেলে পরে এগুলো থেকে আর ঘুম হয়ও না। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের এখন বলে নেত্রকোনা থেকে বলছি। যে আমার প্রবলেম হচ্ছে যে আমি বিজনেস করি, তারপরে আমার সবসময় আমার একটা মানসিক চাপ থাকে, যতক্ষণ টেনশন করতে যখন চিন্তা করি, ওই চিন্তাটা শুধু ভাববার আমার মাঝে সবসময় বিজনেস করে, মানে আপনার মধ্যে জানতে চাইবো যে এরকম যে কাজ সবসময় চিন্তা করি, ভাবি, অন্যরকম খারাপ লাগে, তো এই সমস্যাগুলো আমি কিভাবে অ্যাভয়েড করতে পারি? এই ধরনের অন্যের খোঁজ নেওয়া, কোথায় করছে, কি করছে, তার কেমন কি হচ্ছে, এই যে একটা আইসিটি, তথ্য প্রযুক্তি, আবার তথ্য প্রবাহ, সবাই সব খবর, আগে হয়তো সব হাড়ির খবর না, এখন সব গাড়ির খবর, হাড়ির খবর, বাড়ির খবর তাৎক্ষণিক ভাবে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতেও কিন্তু হীনমন্যতা থেকে যাচ্ছে। এই সম্পর্কে বুঝতে আপনার বললাম। ফেসবুকটা এখন খুবই পপুলার একটা ওয়েবসাইট সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য, এবং এর অনেক ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক তো অবশ্যই আছে। খারাপ দিকটা হচ্ছে এখানে মানুষের প্রাইভেসিটা মেনটেন হচ্ছে না, যে
কথাটা সে সবার সাথে শেয়ার করতে চায় না, কিছু সিলেক্টেড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে চায়, সেটা সবার সামনে শেয়ার করতে হচ্ছে। আর আপনি যেটা বললেন যে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হওয়াটা, ফেসবুকের মাধ্যমে সম্পর্কটা তখন হয় ভালো যখন রিয়েল লাইফে বাস্তবে কেউ কাউকে চিনে এবং তার সাথে পরিচয় থাকে। জাস্ট অনলি ফেসবুকের মাধ্যমে যদি কাউকে চিনে থাকে সেটা খুব রিস্কি একটা বেস, ওই বেসের উপরে কোনো রিলেশনশিপ আসলে করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং ফেসবুক মাধ্যমে যদি রিলেশন হয় এবং সেই রিলেশন যদি ব্রেকআপ হয় তখন হীনমন্যতা যেরকম সৃষ্টি হয়, যে কোনো রিলেশন ব্রেক হলেই এক পক্ষ নিজেকে হীনমন্য ভাবতে পারে, কিন্তু এখানে হীনমন্যতা ভাবার পিছনে তার প্রোগ্রামিংটা কাজ করছে, যে কারণ সে এভাবে শিখেছে যে হ্যাঁ, যে যাকে সে পছন্দ করে সে তার চেয়ে অনেক দিক দিয়ে ভালো, তার অনেক গুণ আছে, সে আমার চেয়ে অনেক দিক দিয়ে সুপিরিয়র, এবং সে আমাকে রিজেক্ট করেছে বিকজ অফ আমার ফল্ট। সে যদি এটা বিশ্বাস করে যে তার দোষের কারণেই ফেসবুকের ওই ফ্রেন্ডটা তাকে রিজেক্ট করেছে, তাহলে তার মধ্যে হীনমন্যতা আসতে পারে। কিন্তু রিসার্চটা বলছে যে অন্যের তথ্য জানতে গিয়ে যে পরিমাণ এনার্জি যায়, সময় যায়, উৎকণ্ঠা যায়, তার বিনিময়ে কিন্তু ফলপ্রসূ কিছু হচ্ছে না। এটা বুঝতে পারিবারিকভাবে অনেক সময় কলহ, দাম্পত্য কলহ, ঝগড়া কাটিয়ে শিশুদের মনে এক ধরনের প্রমোশন, স্ত্রী স্মার্টনেস, রূপসজ্জা, স্বামী তাছাড়া ভুলে যাচ্ছে, অভিনমন হচ্ছে। এই সমস্যা থেকে আপনি হিসেবে দেখবেন ও সমাধান করুন। এটা আসলে কালচারালি আমাদের সমাজে চলে আসছে যে যে এটা আমাদের কালচারের একটা বিলিফ, এবং এটা যদি এর অপোজিটটা যদি হয় তখন সেটা হীনমন্যতা ঘুরে থাকে। কিন্তু এটা আসলে এভাবে যদি চিন্তা করে যে হ্যাঁ আমার ওয়াইফ সেটা আমারই জীবন, ওরা ওই মাপকাঠিটা অবশ্যই আসলে খারাপ কাজ করতে দেখলে উত্তেজিত হওয়া এটা স্বাভাবিক, কিন্তু উনি যেটা বললেন যে প্রতি উত্তেজিত হয়ে যাওয়া, কন্ট্রোল করতে না পারা, যেটা আর দশজন অন্য দশজন এটাকে ভালো করে দেখছে না, তখন সেটা একটা সমস্যা। তত সমৃদ্ধি তুলনামূলক বিশ্লেষণে তখন পরিবারগুলো সাফার করে, তখন যে চাহিদা সৃষ্টি হয়, চাপ পড়ে, মনোমনতা সৃষ্টি হয়, কতটুকু দরকার মানুষ এই সম্পর্কে আমরা একটা কাহিনী বলতে আলাদা আইনস্টাইন আপনার একটা মনোবিদ চিকিৎসা দিতে সেটা আপনাকে বলতে চাচ্ছেন। চাহিদা, মানুষের চাহিদা আসলে অনেক কিছু দিয়ে প্রভাবিত হয়। এখনকার যুগ যেহেতু অনেক ডিজিটাল হয়ে গেছে, ইন্টারনেট, তারপরে সবকিছু মানুষের হাতের মুঠে চলে আসছে, ইচ্ছা করলে অনেক কিছু কিনতে পারছে, ইচ্ছা করলে অনেক কিছু দেখতে পাচ্ছে। এসব কারণে মানুষ অনেকটা বস্তুতান্ত্রিক হয়ে গেছে, যেমন টাকা পয়সা, অর্থ প্রতিপত্তি, বাহ্যিক সৌন্দর্য, এগুলোকে খুব বেশি মূল্য দিচ্ছে, যেটা হয়তো আরো অনেক বছর আগে যখন টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না তখন এতটা মূল্য দেওয়া হতো না। এখন যেটা হয় যে বিউটি কন্টেস্ট হয় অথবা বিভিন্ন ট্যালেন্ট শো হয়, তখন ওগুলো দেখতে দেখতে মানুষ মনে করে যে এগুলাই হচ্ছে মানে জীবনের আসল মূল্যায়ন করার দিক। কিন্তু এটা সবার বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের ইউনিক, এবং প্রত্যেকটা মানুষেরও কিছু উইকনেস থাকে, কিছু স্ট্রেংথ থাকে, এবং সেটার উপরে তার যতটুকু সম্ভব চেষ্টা করে নিজেকে বিল্ড আপ করতে হবে। এবং অন্য কেউ যদি তার চেয়ে, তার যদি মনে হয় যে অন্য কেউ তার চেয়ে অনেক বেশি উন্নতি করছে, তখন তার ভাবতে হবে সেই মানুষটা তার পরিস্থিতিতে অনেক ভালো করছে, আমি আমার পরিস্থিতিতে আমার যে সুযোগ, আমি যখন যে সময় আছি সেই হিসাবে আমি ভালো করছি কিনা। এবং কেউ আমার চেয়ে আর্থিক দিক দিয়ে ভালো আছে তার মানেও যে সে আমার চেয়ে সুপিরিয়র, সেটাও না। আবার কেউ আমার চেয়ে বাহ্যিক সৌন্দর্যের দিক দিয়ে অনেকটা বেশি, সেটা চিন্তা করে আমি তাকে আমার চেয়ে সুপিরিয়র ভাববো, এটাও ঠিক না। আলবার্ট আইনস্টাইন আমেরিকায় গিয়েছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে। তাকে ডিপার্টমেন্টাল স্টোরে তাকে ভিজিট করতে বলেছেন, ম্যানেজার তাকে দেখাচ্ছে একতলা, এখানে সব পাখি, দোতলায় এখানে সব ইলেকট্রনিক জিনিস, তিনতলায় পোশাক, চারতলায় এরোস্পেস জিনিস, 9 তলা পর্যন্ত দেখানো হয়েছে। স্যার, আপনার যদি মন্তব্যটা লিখতেন। আইনস্টাইন লিখলেন এই ভবনের 1 তলা থেকে 9 তলা পর্যন্ত যেগুলো আমি দেখলাম, এগুলো ছাড়াই আমি আমার জীবনের 56টা বছর অত্যন্ত চমৎকার ভাবে, সুন্দর ভাবে অতিবাহিত করেছি। আমি আশা করছি আমার আগামী দিনগুলো এই প্রত্যেকটা জিনিস ছাড়াই সুন্দরভাবে অতিবাহিত হবে। এই যে আলবার্ট আইনস্টাইনের মন্তব্য, এগুলো উদ্ভাবনের কল্যাণে একটা চাহিদা সৃষ্টি, এটা কিন্তু মনে হয় খুব সৃষ্টি অবশ্যই। এই দুটো
কতটুকু দরকার হতে পারে খারাপ নিয়ে দিলেও ইয়ে করলেও খুঁজতে পারি বলবার আছে। হ্যাঁ এই যে একটা টেনশন ভাবুন এখন একটা ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস আপনার জীবনের সাফল্য যদি আমরা চাই তাহলে নির্দিষ্ট মাত্রায় একটা চাহিদা থাকতেই হবে। নির্দিষ্ট মাত্রায় একটা চাহিদা যদি তৈরি না হয় তাহলে আমরা আসলে অনেক গন্তব্যে পৌঁছতে পারবো না। কিন্তু সেই মাত্রাটা বস্তু একটু আগে বলেছেন যে প্রত্যেকটা মানুষ আসলে ইউনিক। প্রত্যেকটা মানুষেরই চাহিদা একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে। একজনের চাহিদা আরেকজনের সাথে তুলনা করলে চলবে না। তাই চাহিদা ঠিক করে হ্যালো ভাই স্যার স্যার আমার নাম পান্না। আমি একটু জানতে চাচ্ছি যদি কিছুক্ষণ আগে বিরতির জাস্ট মোড় আছে বিফোর আপনারা বলতেছিলেন যে ভদ্রমহিলার সাথে কথা বলতেছিলেন যে ওনার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আছে এবং অফিসে এসে চাকরি করে তার ভিতরে একটা সম্পর্ক সেই সম্পর্ক থেকে হাজবেন্ডের সাথে অনেক সময় একটু তাদের ইয়ে হয়ে যাচ্ছে সরি মানে দুরকম কথাবার্তা হয়ে যাচ্ছে বা একটু মন মিলানোটা হয়ে যাচ্ছে ছাড়া অনেক কিছুর দাম নাই মানুষের কাছে। যখনই দেখা যায় যে ওনার কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা সংসারে কমে যায় এবং ওনাকে আমার হার্টবিটটা প্রচন্ড কাঁপে মানে কোনো একটা বড় কথা বা কেউ কোনো পোশাক করলো শুনে শুনে আমার হার্টবিটটা অনেক কাঁপে আর কোনো কিছু বুঝে আসতে গেলে অর্থাৎ টিচার যদি যেটা বলেছেন এটা আসলে মোটামুটি সবারই হয়ে থাকে যে বিশেষ করে একটু প্র্যাকটিস না থাকলে অনেকের প্রেজেন্টেশন অথবা কোনো স্পিচ দেওয়ার সময় সামনে ক্রাউডকে দেখে নার্ভাস হয়ে যায়, হাত থেমে যায়, কথাবার্তা এবং সেটার কারণে তার পারফরমেন্সকে এটাতে এফেক্ট করে, তখন অবশ্যই তার এটার জন্য চিকিৎসা নেওয়া দরকার। যে কোনো সাইকোলজিস্টকে দেখাতে পারে অথবা কোনো মনোচিকিৎসককে দেখাতে পারে। এবং কোনো এটা আবার কোনো কোনো ক্ষেত্রে বড় একটা ডিজিজ হয়ে যেতে পারে, যেমন সোশ্যাল ফোবিয়া বলি আমরা, যেখানে মানুষ অন্য কারোর সাথে কথা বলতে গেলে সবসময় চিন্তা করে যে সেই মানুষটা আমাকে কি একটু চোখে দেখছে, আমাকে কি খুব জাজ করছে, এবং এই চিন্তাটা সবসময় তাকে একা এফেক্ট করে থাকে যে সে ভয় আর কারো সংস্পর্শে যেতে চায় না, সবসময় একাই থাকে, কোনো ক্রাউডেড প্লেসে যাবে না, কোনো ফাংশন অ্যাটেন্ড করবে না, কোনো মার্কেট প্লেসে যাবে না। ইন্টারভিউ বলে পা কাঁপছে এখন পা কাঁপছে কেন স্যার কোর্সের একটা করে দেখেন না পা কাঁপার আর দেখছেন এখন তো আমার কাছে আজকে কিন্তু আলোচনার ভেতর থেকে বেরিয়ে আসলো হীনমন্যতা। হীনমন্যতা কি করে কাটানো যায় সেটা আত্মনিয়ন্ত্রণ, আত্মসম্মোহন, আত্মবিকাশ সেগুলো নিয়ে কিছু আলোচনা হয়েছে কিন্তু বিস্তৃত আলোচনা আমরা করতে পারিনি। আমরা আগামীতে একটি অনুষ্ঠানে হীনমন্যতা রোধের জন্য প্রক্রিয়া, প্রাণায়াম, যোগ, যোগা, রেকি, নানাবিধ জেনিজম অনেকগুলো চর্চা আবিষ্কৃত হয়েছে। আমাদের প্রধানত হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য এগুলো এখন আমি যেটা বলবো আগামী অনুষ্ঠান আগামী সম্পর্কে জানতে হবে তার বিষয় সেটা হচ্ছে ভূতের ভয়। ভূতের ভয় আধুনিক চারদিকে এত আলো ঝলমলে পৃথিবী, মানুষের মনে কিন্তু ফোবিয়া, আতঙ্ক, ভয়, হরর শুরু করছে। চাকু সেই ক্যান্সারভানিয়ার দুর্গের রক্তপায়ী গ্রামটার জাকুলার ছবি